Unit 11, Lesson 3, The Sands of Dee by Charles Kingsley। তো আমরা যদি এই কবিতাটির টাইটেলটা একটু দেখি, দ্য স্যান্ডস মিনস স্যান্ডি শোর অর ব্যাংক, অর্থাৎ স্যান্ড অর্থ হচ্ছে বালুচর, নদীর দুই পাশের বালিময় তীর বা চর, যার সমার্থক হচ্ছে শোর বা ব্যাংক। হিয়ার ডি ইজ এ রিভার অফ ইউনাইটেড কিংডম। ডি হচ্ছে যুক্তরাজ্যের একটি নদীর নাম। অ্যান্ড অফ ইজ এ প্রিপোজিশন। আর অফ প্রিপোজিশনের একটা বিশেষত্ব হচ্ছে এই অফ প্রিপোজিশন তার পূর্বের এবং পরের ওয়ার্ড বা ফ্রেজগুলোকে সংযুক্ত করে এর বা র অর্থ ধারণ করে, এবং সেক্ষেত্রে অফের পরে যে শব্দটা আছে বঙ্গানুবাদ করার সময় সেটা প্রথমে চলে আসবে এবং পূর্বে যে শব্দটা আছে সেটা চলে যাবে শেষে। যেমন দ্য স্যান্ডস অফ ডি, এখানে ডি নদীটা রয়েছে অফ প্রিপোজিশনের পরে, কিন্তু বঙ্গানুবাদের সময় অর্থটা হবে ডি নদী এর বালুময় তীর বা বালুচর, বালুচরের ডি নদী না, অর্থাৎ উল্টা হয়ে যাবে। তাছাড়া এই কবিতাটির লেখক তিনি একজন ভিক্টোরিয়ান কবি। হি ওয়াজ অলসো এ ইউনিভার্সিটি প্রফেসর, সোশ্যাল রিফর্মার, হিস্টোরিয়ান, novelist and poet. We can see the poem has 4 stanzas. আমরা দেখতে পাচ্ছি কবিতাটির মধ্যে 4টি স্টানজা বা স্তবক রয়েছে। তো স্টানজা বা স্তবক কি? আমরা গল্প এবং প্রবন্ধের মধ্যে দেখি কয়েকটা লাইন মিলে একটা ইউনিট গঠিত হয় এবং একটু গ্যাপের পরে আরও কিছু লাইন থাকে যেটাকে আমরা প্যারা বা প্যারাগ্রাফ বলি। ঠিক তেমনভাবেই কবিতায় কয়েকটি লাইন মিলে যখন একটা একক গঠিত হয় সেটাকে বলা হয় স্টানজা বা স্তবক। কবিতাটিতে 4টি স্টানজা এবং প্রত্যেকটা স্টানজার মধ্যে রয়েছে 6টি করে লাইন, মোট 24টি লাইন। আমি স্টানজা অনুযায়ী কবিতাটির বঙ্গানুবাদ, গুরুত্বপূর্ণ শব্দার্থ, সিনোনিম, লিটারারি টার্ম বা ডিভাইস যেমন সিমিলি, মেটাফোর, ইমেজারি, টোন, রাইম স্কিম বা প্যাটার্ন এবং পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তো শুরু করছি ফার্স্ট স্টানজা বা প্রথম স্টানজা দিয়ে। We can see that the first stanza starts with a quotation mark. That means a quoted expression. আমরা দেখতে পাচ্ছি প্রথম যে স্টানজাটা একটা কোটেশন মার্ক দ্বারা শুরু হয়েছে এবং এই কোটেশন মার্কের ভিতরে 4টি লাইন রয়েছে। তো কোটেশন মার্ক বিষয়ে আমরা জানি কোটেশন মার্ক ইউজ করা হয় যখন কারো কোনো বক্তব্য হুবহু অন্য কেউ প্রকাশ করে বা তুলে ধরা হয়, তখন সেই হুবহু লাইনগুলো বা ডিরেক্ট যে কথাগুলো বা ডিরেক্ট ন্যারেশনগুলো এই ইনভার্টেড কমার মাধ্যমে আবদ্ধ করা হয়। তো এখানেও মেরি নামক এক মেয়ের পিতামাতা, বিশেষ করে তার মা, তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে, যে কথাগুলো লেখক হুবহু কোট করেছেন বা উদ্ধৃতি করেছেন। তো আমরা দেখি ও মেরি। তো ও মেরির পরে একটি কমা রয়েছে। আমরা জানি ভকেটিভ কেসের পরে কমা বসে, অর্থাৎ যখন কাউকে সম্বোধন করা হয় বা কাউকে ডাক দিয়ে কিছু বলা হয় তখন ওই ওয়ার্ড বা ফ্রেজের পরে কমা বসে। এখানে মেরির মা বা মেরির পিতামাতা, বিশেষ করে মাই, যদিও এখানে স্পেশাল উল্লেখ নেই, তাকে সম্বোধন করে বলছে ও মেরি, হে মেরি, গো যাও, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এবং কল ডেকে আনো দ্য ক্যাটেল গবাদি পশুগুলোকে হোম বাড়িতে। যখন কাউকে সম্বোধন করে বা ডেকে কিছু বলা হয় এটাকে বলা হয় ভকেটিভ কেস, এবং ভকেটিভ কেসের সাথে কমা বসে। এখানে মেরির মা মেরিকে সম্বোধন করে বলল যে যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো। তো আমরা দ্বিতীয় এবং তৃতীয় লাইনে কিন্তু সেম প্রথম লাইনের অংশবিশেষ দেখতে পাই, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অর্থাৎ মেরির মা মেরিকে যে আদেশটা করছে সেটাকে জোর দেওয়ার জন্য এই কথাগুলো রিপিট করা হয়েছে এখানে। তো মেরির মা যে মেরিকে বলল যে যাও গবাদি পশুগুলোকে নিয়ে আসো, কোথায় যাবে সেটা বলা আছে চতুর্থ লাইনে, বলা আছে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। তো অ্যাক্রস, হিয়ার অ্যাক্রস ইজ এ প্রিপোজিশন, আর অ্যাক্রস প্রিপোজিশনটা বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এখানে আমরা আড়াআড়ি অর্থ ধরতে পারি, অর্থাৎ বলা হচ্ছে যে যাও অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এই ডি নদীর যে বালুচর আছে ওই বালুচর বরাবর বা বালুচর আড়াআড়ি তুমি যাও, সেখানে গেলেই গবাদি পশু, বিশেষ করে এখানে গরুকে বোঝানো হয়েছে, এই গরুটাকে নিয়ে আসো। তো পঞ্চম লাইন দেখি, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড ড্যাঙ্ক উইথ ফোম। দ্য ওয়েস্টার্ন উইন্ড, ওয়েস্টার্ন হচ্ছে পশ্চিমা, উইন্ড হচ্ছে বাতাস,
যে বাতাস আমরা অনুভব করতে পারি এবং যে বাতাসের প্রভাব আমরা দেখতে পারি। ওয়াজ ছিল ওয়াইল্ড। ওয়াইল্ড হচ্ছে, ওয়াইল্ডের বিভিন্ন অর্থ ধারণ করতে পারে, যেমন হতে পারে বন্য, হতে পারে ভয়ঙ্কর, হতে পারে ঝোড়ো। তো এখানে আমরা যেহেতু পশ্চিমা বাতাস, সেটা আমরা ধরে নেব যে ভয়ঙ্কর বা ঝোড়ো ছিল। যেটা ড্যাঙ্ক, ড্যাঙ্ক হচ্ছে সিক্ত বা ভেজা ছিল, উইথ ফোম, ফেনায় ভেজা ছিল। তো এখানে পশ্চিমা বাতাস ঝোড়ো এটা বুঝলাম, কিন্তু ফেনাই সিক্ত বলতে আসলে বোঝানো হয়েছে যে পশ্চিম দিকে হয়তো বা ঝড় হচ্ছে অথবা সামুদ্রিক বড় ঢেউ আসছে, সেই ঢেউয়ের যে ফেনাগুলো কিছুটা বাতাসে ভেসে আসছে। মোট কথা এখানে এই যে লাইনের মাধ্যমে বৈরী বা অশুভ অথবা খারাপ আবহাওয়ার আবহাওয়ার কথা ইঙ্গিত করা হয়েছে। অ্যান্ড দ্য সিক্সথ লাইন, অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, অ্যান্ড অল অ্যালোন, এবং সম্পূর্ণ একাকী। ওয়েন্ট শি, সে সেখানে গিয়েছিল, অর্থাৎ মেরি সেখানে সম্পূর্ণ একাকী গিয়েছিল। তো প্রথম স্ট্যান্জাটাকে আমরা যদি গদ্যরূপ দেই অথবা নিজের মতো করে আমরা বলি, তাহলে কেমন হবে? এরকম হবে যে মেরিজ প্যারেন্টস রিপিটেডলি অর্ডার্ড হার। মেরির পিতামাতা, বিশেষ করে মা, তাকে রিপিটেডলি, বারবার আদেশ করছে টু ব্রিং দ্য ক্যাটেল। এই কিছু গবাদি পশু ছিল, এগুলোকে ব্রিং, আনতে, ব্যাক টু দেয়ার হোম, তাদের বাড়িতে ফিরিয়ে আনতে, ফ্রম দ্য স্যান্ডস অফ দ্য রিভার ডি, ডি নদীর বালুচর থেকে। শি ওয়েন্ট দেয়ার, আর মায়ের আদেশ মতো বা পিতামাতার আদেশ মতো সে সেখানে গিয়েছিল অ্যালোন, একাকী। যদিও দ্য ওয়েদার ওয়াজ রাফ, যদিও আবহাওয়া খারাপ ছিল, উইথ ওয়েস্টার্ন স্টর্মি উইন্ড, যেখানে ছিল পশ্চিমা ঝোড়ো বাতাস, ফিল্ড উইথ ফোম, যা ছিল ফেনায় পরিপূর্ণ। Now this is the turn for discussing question. I am going to discuss some important question for examination, especially for board examination, and I have tried to take question from every line of this stanza so that no question may be found uncommon for the students. The first question may be taken from the name of the poet of this poem. Question 1, who has written the poem The Sands of D? Sands of D কবিতাটি কে লিখেছেন? And this is a common types of question, easy question. That's why these types of question may not be found, will hardly be found in the examination. তো এই প্রশ্নের উত্তর হবে চার্লস কিংসলে has written the poem The Sands of D. Question 2, who is the main or central character of the poem? Who is, কে হয়, the main, প্রধান, or central, কেন্দ্রীয়, character, চরিত্র of the poem, কবিতাটির? The question is easy, the answer is easier also. Mary is the main or central character of the poem. Question 3, who was Mary? Mary কে ছিল? Why did she go to the bank of the river D? তো যদিও মেরি সম্পর্কে এই কবিতায় খুব একটা তথ্য পাওয়া যায়নি, তবুও যেহেতু মেরিকে ডি নদীর তীর থেকে গবাদি পশু আনার জন্য বলা হয়েছিল, সেহেতু আমরা বুঝতে পারছি মেরি হচ্ছে কৃষক পরিবারের মেয়ে, পাশাপাশি নদী কেন্দ্রিক যেহেতু তাদের বসবাস, সে হতে পারে জেলের মেয়ে বা জেলে পরিবারের মেয়ে। তো সেক্ষেত্রে আনসারটা এমন হবে, মেরি ওয়াজ এ ডটার অফ এ ফার্মার or a fisherman living beside the bank of the river D. মেরি ছিল ডি নদীর পাশে বা তীরের পাশে বসবাসকারী একজন কৃষক বা জেলের কন্যা। তো এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু প্রথম সেন্টেন্স থেকেই পাই। উই গেট দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চন ফ্রম দ্য ভেরি ফার্স্ট লাইন। তো কোয়েশ্চন নং 4, ফাইন্ড আউট সাম ওয়ার্ডস, ফাইন্ড আউট, খুঁজে বের করো, সাম ওয়ার্ডস, কিছু শব্দ, ফ্রেজেস, শব্দগুচ্ছ, অর সেন্টেন্সেস, বাক্য, দ্যাট হ্যাভ বিন রিপিটেড, যেগুলো রিপিট করা হয়েছে, পুনরাবৃত্তি করা হয়েছে, সেভারাল টাইমস, কয়েকবার, অ্যান্ড এক্সপ্লেইন দ্য রিজন অফ দ্য রিপিটেশন, এবং এই পুনরাবৃত্তির কারণ ব্যাখ্যা করো। As we have read and studied the first stanza, we have already found the line and call the cattle home, or repeated in second and third line.
তো আমরা ইতিমধ্যে দেখেছি যে এই লাইনটা দ্বিতীয় এবং তৃতীয় লাইনে রিপিট করা হয়েছে এবং এটার কারণটাও পড়েছি। তো সেই হিসাবে আনসারটা হতে পারে বা আনসারটা হবে দ্য সেন্টেন্স অ্যান্ড কল দ্য ক্যাটেল হুম হ্যাজ বিন রিপিটেড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা। আর এটার কারণটা হচ্ছে, কারণটা আমরা একসাথে যোগ করবো, টু শো আর্জেন্সি অফ মেরিজ টাস্ক। তো কবিতার চতুর্থ লাইন থেকে আরেকটা প্রশ্ন এরকম হতে পারে, হোয়ার ডিড মেরি গো টু ব্রিং দ্য ক্যাটেল হোম। মানে মেরি এই গবাদি পশুগুলোকে বাড়িতে আনার জন্য কোথায় গিয়েছিল, যার উত্তর আমরা চতুর্থ লাইনে পাই, মেরি ওয়েন্ট অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি টু ব্রিং দ্য ক্যাটেল ব্যাক টু দেয়ার হোম। কোশ্চেন নং 6, যেটা আমরা পঞ্চম লাইন থেকে এই প্রশ্নটা আমরা তৈরি করতে পারি বা প্রশ্নের আনসারও দিতে পারি। হাউ ওয়াজ দ্য ওয়েদার, হাউ কেমন, ওয়াজ ছিল, দ্য ওয়েদার আবহাওয়া, হোয়েন যখন, মেরি ওয়েন্ট মেরি গিয়েছিল, টু ব্রিং দ্য ক্যাটেল হোম এই গবাদি পশুগুলোকে বাড়ি আনতে। অর্থাৎ যখন মেরি গবাদি পশুগুলোকে বাড়ি আনতে গিয়েছিল তখন আবহাওয়া কেমন ছিল। হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ ডিজাস্টারাস, দ্য স্টর্মি উইন্ড ফিল্ড ঝোড়ো বাতাস, ফিল্ড পূর্ণ ছিল, উইথ ফোম ফেনাই ওয়াজ কামিং আসতেছিল, ফ্রম দ্য ওয়েস্ট পশ্চিম দিক থেকে। কোশ্চেন নং 7, আর এই প্রশ্নটি আমি নিয়েছি লিটারেরি টার্ম বা ডিভাইস থেকে। যদিও এই স্টান্জাতে লিটারেরি টার্ম বা ডিভাইসের তেমন ব্যবহার নেই, কিন্তু কমন দু একটা বিষয় থাকে, সেখান থেকে আমি নিয়েছি। যেমন প্রশ্ন হচ্ছে, রাইট ডাউন দ্য রাইম স্কিম অর প্যাটার্ন ইউজড ইন দ্য ফলোয়িং স্টান্জা। রাইট ডাউন লিখো দ্য রাইম স্কিম ছন্দবিন্যাস ইউজড যেটা ব্যবহৃত হয়েছে ইন দ্য ফলোয়িং স্টান্জা এই নিচের স্টান্জাটিতে, অর্থাৎ নিচের স্টান্জাটিতে ব্যবহৃত ছন্দবিন্যাসটি লেখো। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমরা রাইম স্কিম বা ছন্দবিন্যাস কি তা একটু জেনে নেব। রাইম স্কিম ছন্দবিন্যাস, প্রথমে রাইম। রাইমের শাব্দিক অর্থ ছন্দ বা অন্তমিল। কবিতার কোনো লাইনের শেষ সিলেবলের সাথে আরেকটি লাইনের শেষ সিলেবলের যে মিল পাওয়া যায় সেটা হচ্ছে অন্তমিল, ছন্দ বা রাইম। যেমন I have a cat, she plays with a rat, wearing a red hat, she sleeps on a mat. তো প্রত্যেকটি লাইনের শেষে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে ক্যাট, পরে র্যাট, হ্যাট, ম্যাট, সবগুলোর শেষে অন্তমিল রয়েছে, আর এটি হচ্ছে ছন্দ বা রাইম। এবার দেখি প্যাটার্ন বা স্কিম। কবিতার একটি লাইনের সাথে, অর্থাৎ কোন লাইনের সাথে অপর কোন লাইনের অন্তমিল বা রাইম রয়েছে তার যে বিন্যাস, সাজানো, নকশা, নির্ধারণ, এটাই হচ্ছে প্যাটার্ন। যেমন আমরা এই কবিতায় যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লাইনের শেষ শব্দ হচ্ছে হোম, অর্থাৎ তিনটি লাইনের শেষ সিলেবল সেম, যার ফলে এই তিনটি লাইনের মধ্যে একটি ছন্দ রয়েছে, আর এই ছন্দের আমরা এনকোডিং করতে পারি ক্যাপিটাল লেটার এ এর মাধ্যমে, অর্থাৎ তিনটির এনকোডিং হচ্ছে এ, প্রথম লাইন শেষে এ, দ্বিতীয় লাইন এ, তৃতীয় লাইন এ। আবার চতুর্থ লাইনের শেষ শব্দ হচ্ছে ডি, যেটা প্রথম তিন লাইনের সাথে মিল নাই, সুতরাং এটার জন্য দ্বিতীয় লেটার আমরা এনকোডিং করলাম বি এর মাধ্যমে। এরপরে পঞ্চম লাইনের শেষ শব্দ হচ্ছে ফোম, যেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লাইনের শেষ শব্দ হোমের সাথে মিল আছে, সুতরাং হোমকে যেহেতু আমরা এ এর মাধ্যমে এনকোডিং করেছিলাম, ফোমটাও হবে, ফোমের এনকোডিংও হবে এ, অর্থাৎ শেষে এর মাধ্যমে আমরা চিহ্নিত করলাম। আবার ষষ্ঠ লাইনের শেষ শব্দ শি, এই শি কিন্তু চতুর্থ লাইনের শেষ শব্দ ডি এর সাথে, ডি এর যে শেষ সিলেবলের সাথে কিন্তু মিল রয়েছে, ডি শি, সুতরাং ডিকে আমরা এনকোডিং করেছিলাম বি দ্বারা, সুতরাং এটাও হবে
এটাও বি দ্বারা এনকোডিং হবে। তাই এই স্টান্সে রাইম প্যাটার্ন আমরা পাই এ এ এ বি এ বি। আর এই প্রশ্নের আনসারটা যদি আবার দিই তাহলে হবে ইন দ্য গিভেন স্টান্সা দ্য রাইম স্কিম ইজ এ এ এ বি এ বি। তো লিটারারি ডিভাইস সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন হুইচ লিটারারি ডিভাইস সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন হুইচ রিদম ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম দ্য সেন্স অফ ডি। তো এই যদি আরও প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি পরের স্টান্সে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।